Kenapa tak tidur lagi, ha? দুবছর আগের কথা বলি, এখনো যেন অল্প অল্প মনে পড়ে। সব ভুল হয়ে যায়, কি করে এলাম এখানে। বগুড়া থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে। চলে সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ সেটাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ শুধু এই, অবিচারে চাকরিটা গেল। ঘি আমি চুরি করিনি, কে চুরি করেছে তাও আমি জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সূর্য বেলেরহাটা পার হয়ে বেলা দুপুর গড়িয়ে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকানের কোনো সন্ধান পাওয়া গেল না এখানে। রাস্তায় এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরে ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করতে সত্যি ভারী তৃপ্তি হয়। পুকুরের ধারে একটা তেঁতুল গাছে ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট কোনো মতেই সামলানো যাচ্ছে না। এ সময় কোনো বনেই ফল নেই, চোখেও পড়ে না যেদিকেই যাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরে স্নান করতে আসতে দেখলাম। আমাকে দেখে বলল, তোমার বাড়ি কোথায়? আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজতে বেরিয়েছি। আপাতত বড় খিদে পেয়েছে। খাবো কোথায়, এই সন্ধানটা কি আপনি দিতে পারেন? বসো বসো, নিয়ে নি, তারপরে সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকলো। বলল, আমার নাম নিবারণ চক্রবর্তী। এটা আমার বাড়ি, কিন্তু আমি এখানে থাকি না। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাড়ি। এই বাড়ি পড়েই আছে, সেখানে মাত্র 3টে ঘরে থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে আসি বাড়ি দেখাশোনা করতে। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসে না। মস্ত বড় বাগান বাড়ির পেছনে, তার মধ্যে অনেক ফল গাছ, 12 ভূতে খায় ফল। তুমি কি এখানে থাকবে? থাকতেও পারি। তুমি কি কাজ করতে? রাঁধুনির কাজ করতাম আমি। আমি যে কটা দিন এখানে আছি, তুমি রান্না করো, দুজনে মিলে খাবো। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, এই দিকে আসো। হ্যাঁ, যাই। তোমার বিশ্রাম করার জন্য জায়গা করে দিয়েছি, তুমি বিশ্রাম করে নাও। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন আর নেই। রাঙা রোদে বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পিছনে জঙ্গল থেকে শেয়ালে ডাক শুরু করলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরেই পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেওয়াল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকির আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে বসে তামাক টানছে। আমায় বলল, তুমি চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজা তেল নুন দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তার কথা মতো সব কাজ ছেড়ে দিয়ে সন্ধ্যার পর সে আবার বলল, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘিও আছে, আলু ভাতে ভাত, ব্যাস। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, হাতে আলো নিয়ে গিয়ে তুলে নাও এবেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায় নাকি? হ্যাঁ, সেটাই বলছিলাম। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধহয় 14-15টা ঘর। এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে
তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াকের অমুরোয় 4-5টা নারিকেল গাছ আর বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের অমুরোতে গিয়ে আমায় উঠানে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পিছনের দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি খালি হাতেই চলে গেলাম। বাবা, কি আগাছা জঙ্গল রান্নাঘরের পিছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনই বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে, দেখে দেখে কচি ঝিঙে তুললাম। হঠাৎ আমার চোখে পড়লো একটা বউ মতো মেয়ে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের নিচে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে দেখলাম, তারপর পিছনে ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসলাম। কচি ঝিঙে তুলে চলে আসার সময় আর একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। এদিকে নিবারণ চক্রবর্তী বলল, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে আছে, আর একজনও তুলছে। বলছো কি তুমি? আর কে তুলছে? ওই রান্নাঘরের পিছনে বেশি জঙ্গলের দিকে। কোনো পুরুষ মানুষ? না না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন একটা হয়ে গেল। কোথায় বউ? চলো দেখি। আমি ওকে রান্নাঘরের পিছনে নিয়ে গিয়ে দেখি, ও মা, কিছুই তো নেই, কেউ নেই এখানে। কোথায় বউ? ওই তো ওইখানে ছিল, ওই ঝোপটার কাছে। ও, যত সব! দিন দুপুরে বউ দেখে বেড়াচ্ছ। চলো চলো, ঘরে চলো। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়া গায়ের বউঝি ঝিঙে তুলতে আসে তবে এত ক্ষেপে যাওয়ার কি আছে? তাছাড়া আজ না হয় উনি আছে, 2 দিন পর তো কলকাতা চলে যাবে, তখন এই ঝিঙে কে পাহারা দেবে? যাক, বাদ দি। রাতে খাওয়া দাওয়ার পর চৌকিতে বুড়ো আবার সেই ঝিঙে তুলির কথা তুলল। আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমাকে আমি হাতে আলো নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা জানতে পারি? আমি বুঝলাম না, তাতে দোষ কি আমার? বুড়োটা খিটকেটে ধরনের। বিনা আলোতেই যখন আমি সবই দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা ওই বউকে পর্যন্ত দেখতে পেলাম, তখন আমার আলো না নিয়ে যাওয়ায় দোষ কি এমন আছে? বুড়ো বলল, না না, সন্ধ্যার পরে সর্বদা আলো নিয়ে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার তো 63। যা বলি মেনে চলবে। জি আজ্ঞা। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা এই বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে? ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে, কিন্তু এত রাত্রে? বাবা, কি ব্যক্তিত্বগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল, হ্যাঁ, বলছো কি তুমি? আমি অনেক রাতে? হ্যাঁ, আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। বুড়ো আর কিছু না বলে চুপ হয়ে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত ঝিঙে রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতন থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট মানের পেঁপে আছে, শাকসবজি বুনো। আমার খাসের জমি পড়ে আছে 3 বিঘে। লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। তরকারি উৎপাদন করো, খাও, বেচো। তোমার নিজের বাড়ি ভেবো, দেখাশোনা করো, ভয় নেই। আর আরেকটা কথা বলি, কি? কত লোক ভেচকি দেখাবে, কারোর কথা শুনবে না যেন। বাড়ি দেখাশোনা করবে যেমন, নিজের মতন থাকবে, কোনো কথাই কান দেবে না। গাছের ফুলমল তুমিই খাবে। 2টো ঘর খুলে রাখলাম তোমার জন্য। আমি চলে গেলাম।
আসছি। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ি, দুখানা বড় বড় ঘর শুধু আমার ব্যবহারের জন্য? এছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলেরও কষ্ট নেই, শুকনো কাঠেরও কষ্ট নেই। 10 টাকা আগাম দিয়ে গেছে বুড়ো। প্রায় আধমরণটাতে সরু চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান, আকাশ থেকে পড়লাম হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে কি বন জঙ্গল! আর এদিকে যেন কোনো বাড়ির ত্রিসীমানাও চোখে পড়ছে না। জঙ্গল ভেঙে সরু পথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড় আছে। আমায় দেখে বলল, বাড়ি কোথায়? এ তো নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর বাড়ি? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ওই বাড়িতে তুমি থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক এলো গেল, নিজেরাও এই বাড়িতে থাকতে পারে না, তাও অন্য লোক, ওই বাড়ির ছেলে মেয়েরাও কেউ থাকতে পারে না। কেন? তা জানি না, ও খুব ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, থাকতে পারবে না। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়েছে, সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়ি। বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ঝং করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এসেছে। কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাচ্ছি তখন আমার মনের দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানোর। গায়ে পড়ে এত হিট করবার দরকার কি ছিল বাবু? চক্কিতে বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথাই বলবে, কারো কথায় কান দিও না। কিচ্ছু না, গাছপালা ফুল ফুলেরই গায়ের লোকে চুরি করে খাই কি না? বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাবে কি করে? এই জন্যই ভয় দেখালো। যেমন কাল ওই বউটা সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করতে এসেছিল। অনেকদিন এমন আরামে থাকিনি, বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগও জীবনে ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না, মিটে গেলেই কাজ শেষ। সকাল সকাল রান্না সেরে নিচে গিয়ে বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ি, আমিই মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ আশ্চর্য হয়ে গেলাম, দোতলায় নালীর মুখ দিয়ে জল পড়তে লাগলো। যেমন ওপরে বারান্দায় কেউ হাত পা ধুলে জল পড়বে, সেমন বেশ মোটা ধারের জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে, সামনে মোটা ধারায়। উপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি বুড়ো মশাই নিয়ে গেছে, সুতরাং দোতলায় যাওয়ার আমার কোনো উপায় নেই। এ জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো বুড়ো মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গিয়েছিল উপরে বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়েছে হয়তো। তাছাড়া জল আসবার কথা তো নেই। একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাতে একবার ঘুম ভেঙে গেল। জানলার দিকে সুন্দর জোছনা এসে পড়ছে বিছানায়। কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের। ঘুমের ঘরে ভাবছি, এমন কোনো সুগন্ধিফলা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তরাং করে লাফ মেরে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াকে। হ্যাঁ, স্পষ্ট দেখছি। ভূত হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতেই 2টো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথমে সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। এই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এখনই। না, কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন যেন লাগছে, এরকম নেশার মতো লাগছে কেন? কেন আমি বাইরে এসেছি? ও, একটা বউ তো রোয়াক বেয়ে চলে গেল কিছুক্ষণ আগেই, সেই এই সুবাসটা ছড়িয়ে গেল।
কিন্তু কোন দিকে গেল সে? তাকে তো আর দেখা যাচ্ছে না। সে রাত্রে এই পর্যন্তই। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। সকালে উঠে মনে হলো সবই স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মেও ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনাতেই মনকে কাজে লাগালাম। একটাই অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একটা ঘর বা কটা লোকজন থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটাও লোক নেই, এই এক মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলা বারান্দাতে অনেক লোকজন যেন একসাথে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি, আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে দৌড়তে লাগলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে চেয়ে দেখি নিচের জানলা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলাও তেমন বন্ধ। হাসির লহর তখন যেন নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে নাকি? ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি তালা ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রি শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞানও হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে পচেছে, যত ইচ্ছে তুলে নাও আর খাও। আমারই বাড়ি, আমার ঝিঙে লতা। মালিক হওয়ার এই যে একটা মাদকতা আছে তা বটে। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম, ওপরের ঘরের কোনো শব্দ আসে নাকি। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানা করে শুয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোকজন কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা শুনছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ শুনতে পাওয়া যায়, তেমন। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই ভাব হয়েছিল, সেই হাসির শব্দ শুনেছিলাম, তারই ফল এটা হয়তো। এরপর 9 দিন আর কিছুই ঘটেনি। মানুষের মনের অভাব, জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চাই। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছুই না। কি শুনতে কি শুনেছি? বউ দেখেছি চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সবই ভুল। এই 9 দিনে আমার শরীরও বেশ সেরে উঠল। খায় দায় আর ঘুমায়, কাজকর্ম তো কিছুই নেই। কেমন এক রকমের কুড়েমু পেতে বসেছে আমাকে। আমি সাধারণ খুব খাটিয়া লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসিনি, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটনির ফলে কেমন এক রকমের অবসাদ ঘটে গিয়েছে। শুধু আরামই করতে ইচ্ছে করে। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলগুলো কেটে পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য। ওখানে ঝালের চারা পুঁতবো। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যেই, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে খুব সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরুন, শাবল সবই মজুদ আছে ঘরের কোণে। অল্পক্ষণ কাজ করেছি, 8 ঘন্টা হবে। হঠাৎ দেখি সেই বউটা ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে মহা কলরত উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 জন একসঙ্গে হইচই করে উঠল। সব দরজা জানলা যেন এক ঝাপটে সব খুলে গেল। বনকাটা ফেলে আমি ওপরের দিকে যেতে লাগলাম। সামনে রোয়াকে এসে দেখলাম, কই, দরজা তো জানলা সব একই রকম হয়ে আছে, কোনো খোলার পরিবর্তনই নেই। ব্যাপার কি? বাড়িটার মির্গি রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে। এবার তো ভুল হওয়ার কোনো কথাই নয়। সম্পূর্ণ মস্ত মনে কাজ করতে করতে চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখনই আবার চারিদিকে নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটা আবার ঝিঙে তুলতে এসেছে। এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে, সেখানেও আর কেউ নেই। সেই রাতেই একটা ঘটনা ঘটলো, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোকজন জমেছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি,
হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলের মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50টি হয়েছে, এরকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখে দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ যেন কে এসেছে। এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখেছে তারা জানে। তারা বলে সে বাড়িতে নাকি একটা লোক রয়েছে। সব মিথ্যা কথা। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি তাকে। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপ রে বাপ, কথায় বলে ভূতের নৃত্য শুনেই এসেছি এতদিন, এবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! এতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এভাবে তাণ্ডব করে নৃত্য করছে। আমার দেহের মধ্যে দিয়ে কতবার এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানায় আর আমার কোনো অংশে তারা স্পর্শ করলো না। আমি যেন এখানেই আছি, তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান হলো তখন যেন শেষ রাত। জোছনা খোলা জানলা দিয়ে এসে পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরে ঠান্ডা বাতাসে। আমি আধ অচেতনায় ভেবে জানলার বাইরে জোছনায় গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হয়ে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখিয়েছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে পড়ে স্বপ্ন দেখছি। তাই যদি হয়, তবে এই শেষ রাতে ঠান্ডা বাতাসের যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখন এমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটি ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বলল, কিরকম আছো? কিছু দেখেছো নাকি? না। কিছু শোনোনি? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক মন্ত্র জানো নাকি? ভূতের মন্ত্র? তেল দাও তো, চলে যাই। ওসব বাজে কথা। আরেকটা মেয়ে দেখেছো নাকি বউ মতো? কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেঁচে গেছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটা বউ দেখতো, প্রায় দেখতো। এমনও তো শেষে বাড়ি ছেড়ে ওরা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটো লোকের এরকমই হয়েছে এই পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমনই ভালো লাগে ওই বাড়ি, না খেয়ে না দিয়ে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্র জানো। আমরা তো ওই বাড়ি ত্রিসীমানায় মারাই না। মাথা খারাপ? তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খাওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ি ত্রিসীমানার পা না দিলে আমারও তো মন ভালো লাগে না। সব ভুল। পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি। সে থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতেই। ওই বুড়ো মশাই মাইনে টাইনে কিছু দেয় না, তাতে আমার কিছু যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নিত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পাও যায় না বাড়ি ছেড়ে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অতি শীঘ্রই আমরা নতুন একটা গল্প পরের সপ্তাহে নিয়ে আসছি। ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।